প্যারেন্টসরা অনেকাংশেই অসচেতন, যেটা আমি বলি। আপনি যদি চিন্তা করেন যে আপনার ছেলেকে আপনি পাঠাইতেছেন টাকা ইনকাম করার জন্য স্ট্রেট ওয়ে, আপনি ওকে পাঠাবেন, কালকে থেকে আপনাকে টাকা দিয়ে দিবে, এটা কিন্তু উচিত না। আসলে আমাদের প্যারেন্টসদের একটা উদ্দেশ্যই থাকে যে আমার ছেলে টাকা পাঠাবে। আমি মনে করি যারাই ডিসিশন নিবে স্টাডি অ্যাবরড করার জন্য, আমার চিন্তা করতে হবে যে আমি কি টিউশন ফি পেমেন্ট করতে পারবো কি পারবো না দেশ থেকে। 2026 সালে ইউকের ইনটেকে যারা যেতে যাচ্ছে তাদের জন্য আপনার সবচেয়ে স্ট্রংগেস্ট সাজেশন কোনটা? প্যারেন্টসদের জন্য আপনার কি কোনো মেসেজ আছে যারা নাকি সন্তানকে ইউকে পাঠাতে চান? অবশ্যই দেখেন, আমাদের প্যারেন্টসরা অনেকাংশেই অসচেতন, যেটা আমি বলি। যে বলে যাও তুমি এজেন্সির কাছে চলে যাও, গিয়ে ওরা যেটা বলে খোদা শুনো, চলে যাও। কিন্তু আমার বাচ্চাকে যে আমি পাঠাচ্ছি, ও কি পড়তে পারবে, ওর কি লাগবে, ওখানে কি আছে, কি দরকার, এই জিনিসগুলো অনেকেই চিন্তা করে না। স্পেশালি আমাদের সিলেটের গার্ডিয়ান যারা আছে, আমি স্পেসিফিক্যালি সিলেট বলবো বিকজ আমরা এটা সিলেটে আমরা করছি, মানে নোটিস করছি। যেমন আমাদের ঢাকা অফিসে, আমাদের ধানমন্ডি বনানীতে অফিস আছে, বা আমাদের চট্টগ্রামের যে অফিসগুলো আছে, অনেকাংশে স্টুডেন্টরা তাদের প্যারেন্টসকে নিয়ে আসে, মা বাবাকে সাথে করে নিয়ে আসে। ওকে। কিন্তু আমাদের সিলেটে দেখছি আমরা এটা একটা দিক যে অনেকাংশে স্টুডেন্টরা তারা নিজে নিজে আসে, একা আসে, প্যারেন্টসকে না নিয়ে আসে। ঠিক আছে? তো যারা আসবেন আমাদের কাছে, আমি তাদের রিকোয়েস্ট করব আপনি মা বাবাকে নিয়ে আসেন। এক্স্যাক্টলি। কারণ কাউন্সিলর কি বলতেছে আপনাকে, আপনার মা বাবা শুনবে। ঠিক আছে। প্যারেন্টসদের ক্ষেত্রে আমার সাজেশন যে আপনার বাচ্চা যখন আসতেছে আমাদের কাছে, আপনারা সাথে আসেন। সেটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আপনি যদি চিন্তা করেন যে আপনার ছেলেকে আপনি পাঠাইতেছেন টাকা ইনকাম করার জন্য স্ট্রেট ওয়ে, আপনি ওকে পাঠাবেন, কালকে থেকে আপনাকে টাকা দিয়ে দিবে, এটা কিন্তু উচিত না। আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে মেন্টালি যে একটা স্ট্রেসের মধ্যে ফালাবেন, সেটা কিন্তু লাইফ লং কিন্তু থেকে যাবে। এক্স্যাক্টলি, তাই না? এক্স্যাক্টলি। তো সেজন্য আমাদের যে প্রিভিয়াস কোয়েশনগুলো আমরা বলতেছিলাম এগুলাই, যে আপনি যেটা এফোর্ড করতে পারবেন না সেটার জন্য আপনি যাবেন না। এফোর্ডেবিলিটি ইজ ওয়ান অফ দ্য কি থিং হিয়ার, যে আমি এফোর্ড করতে পারবো কি পারবো না। আমি মনে করি যারাই ডিসিশন নিবে স্টাডি অ্যাবরড করার জন্য, আমার চিন্তা করতে হইব যে আমি কি টিউশন ফি পেমেন্ট করতে পারবো কি পারবো না দেশ থেকে। লিভিং এক্সপেন্স ওকে 3 মাস 4 মাস যদি প্যারেন্টস যদি দিয়ে দেয়, একটা ছেলে মেয়ে পার্ট টাইম কাজ করে তার লিভিং এক্সপেন্স পেমেন্ট করতে পারবে, কোনো সমস্যা না। তার যে যাতায়াতের খরচ, ঘর ভাড়া, খাওয়া দাওয়ার খরচ, সেটা নিজে নিজে চালাই নিতে পারবে ইন মোস্ট কেসেস। ওকে, তাই না? মেবি কিছুটাও সাহায্য করতে পারবে টিউশন ফির ব্যাপারে। বাট আপনি যদি মনে করেন যে আমি তোমাকে এই 30 লক্ষ টাকা দিয়ে দিছি, এই আমি আর জানি না পরে কি হইব, এটা কিন্তু ঠিক না। আপনি আপনার বাচ্চাকে বিপদে ফেলে দিবেন। ওকে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনি চিন্তা করেন যে আমি আমার ছেলে বা মেয়েকে পাঠাইতেছি, ওর এফোর্ডেবিলিটি, আমি কি এফোর্ড করতে পারবো, আমার ছেলে কতটুকু ম্যানেজ করতে পারবে। আপনি যদি যে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে বা সবার কথা শুনে যে এটা যদি পাঠাই দেন ছেলে মেয়েদেরকে, যাও তুমি চলে গিয়ে তুমি এখানে হাফ টিউশন ফি, তোমার টিউশন 15,000, তুমি 7,500 দিয়ে দিছি আমি, 7,500 তুমি ম্যানেজ করো। এই ছেলে কিভাবে 7,500 ম্যানেজ করবে, আবার লিভিং এক্সপেন্স পেমেন্ট করবে? ও তো ওখানে যাওয়ার পর 3-4 মাস তো চলে যাবে টু অ্যাডাপ্ট করতেই। এক্স্যাক্টলি, তাই না? হ্যাঁ। তো আমাদের গার্ডিয়ানরা অসচেতনতার কারণে অনেক সময় জিনিসগুলা হয়, অনেকে যে লন্ডন পাঠাই দেয়, তাই না? এটা কিন্তু করা যাবে না। আর সেজন্য আমি আগেই বলছি যে যারা মানে আন্ডার গ্রাজুয়েট, স্পেশালি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যারা যাবে, এমনিতে তাদের বয়স একটু কম, 18, 19, 20 বছরের ছেলে মেয়ে, তাই না? তাদের তো এত স্কিলও ডেভেলপ হয় নাই, তাই না? তাদেরকে আপনি যদি চিন্তা করেন যে আপনি তারা যাওয়ার পর তাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার টিউশন ফি সব কিছু, লিভিং এক্সপেন্স তারাই কাজ করে দিয়ে দিবে, এটা কিন্তু একটা ভালো দিক না। আর সেজন্যই আমি বলছি যে আপনার প্রথমে দরকার হলে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানেই আন্ডার গ্রাজুয়েট করান। আমাদের বাংলাদেশে 5-7 লাখ টাকায় আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করা পসিবল, তাই না? এটা করান, পরে মাস্টার্সের জন্য, অথবা আমাদের যে এমএস একাডেমির কথা যেটা বলছি, যেখানে আপনি এইচএনডি করান, করে আপনি ফাইনাল ইয়ার টপ আপে দেন, ঠিক আছে? কিন্তু আপনি সেটা কখনোই আপনারা মনে করেন না যে আমার ছেলে যাওয়ার পর ওখানে কাজ করবে, আমাকে আবার মাসে 200 পাউন্ড দিবে, আবার লিভিং এক্সপেন্স চালাবে, আবার টিউশন ফি দিবে। এটা আপনার বাচ্চার জন্য খুব বেশি হয়ে যাবে, খুব বেশি। এটা ঠিক না। আপনারা যারাই শুনতেছেন প্যারেন্টস, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনারা আসেন, বুঝে শুনে ডিসিশন নেন, তাহলে আপনি দেখবেন। কারণ আপনি শুধু বাচ্চাকে পাঠাই দিয়েছেন, এখন আপনার বাচ্চা গেছে ওই জায়গায় স্টাডি কন্টিনিউ যদি করতে না পারে, আমরা দেখছি এমনই ফ্যামিলি আছে যে 6-7 বছর ধরে কোনো কিছুই করতে পারে নাই,
পড়াশোনা কমপ্লিট হয় নাই, সেটেল হইতে পারে নাই, ভালো কোনো কাজ পায় নাই। আবার যদি সেটেল যদি হয়েছে তাহলে যে স্কিল নাই, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পর্যন্ত নাই, তাই না? তো ডিগ্রি না থাকার কারণে, স্কিলস না থাকার কারণে ভালো একটা কাজও পাচ্ছে না। ওর ইনকাম হচ্ছে মনে করেন ১৫০০ পাউন্ড মাসে, ১৫০০ বা ২০০০ পাউন্ড মাসে। এখন ওর ঘর ভাড়া দিবে, বউ বাচ্চা লুক আফটার করবে, আবার আপনাকেও দিবে, হয় না। তাহলে আপনি কি স্কিল বিল্ড আপ করছেন, আপনার বাচ্চা কি শিখছে, কতটুকু করতে পারছে, আপনি তার কাছে যে চাইবেন একটা রেডি করান, তারপরে যান। তো আমাদের মাঝে মধ্যে আমাদের প্যারেন্টসরা যেটা হয় একটু বেশি আমরা একটু আশা করে ফেলি, অনেক বেশি, তাই না? তো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস, এবং চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। শুধু পাঠানোর জন্য যে পাঠানো, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো এটাই আর কি, যে থ্যাংক ইউ সো মাচ স্যার প্যারেন্টসদের উদ্দেশ্যে এত সুন্দর একটা মানে কথা বলার জন্য। আসলে আমাদের প্যারেন্টসদের একটা উদ্দেশ্যই থাকে যে আমার ছেলে টাকা পাঠাবে। সো এটা আসলে টাকার খনি ওইখানে আছে, বাট দে হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড ইট, রাইট? সো বিফোর দ্যাট দে হ্যাভ টু গেট সাম এক্সপিরিয়েন্স, গেট সাম স্কিলস। কারণ ৩-৪ মাস দেখা যাবে সর্দি লেগেই আছে, ঠান্ডা ওয়েদারে সর্দি লেগে আছে, ঠিক আছে? সো সেই জন্য আসলে আপনার এই জিনিসগুলা একটু মেসেজগুলো একটু ভালোভাবে শুনবেন। স্যার লাস্ট কোয়েশ্চেন, আজকের দিনে লাস্ট কোয়েশ্চেন, একদম ফাইনাল একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে ২০২৬ সালে ইনটেকে, ইউকের ইনটেকে যারা যেতে যাচ্ছে, তাদের জন্য আপনার সবচেয়ে স্ট্রংগেস্ট সাজেশন কোনটা? প্রিপেয়ার আর্লি সবকিছু, ওকে, ঠিক আছে? ডোন্ট লিভ এভরিথিং ফর লাস্ট মিনিট, খুব কুইকলি। যেটা আমি আজকে এখানে আসার আগে যখন আমি জিজ্ঞেস করতেছিলাম যে ওরা বলতেছে আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, আমি বলছি ওরা সবাই কেন ভিসা অ্যাপ্লিকেশন করতেছে না এপ্রিল ওর মেতে ফর সেপ্টেম্বর ইনটেক? স্যার স্টুডেন্টরা তো মানে অগস্টের আগে কোনো কিছু করতে চায় না। ওকে, বুঝছেন? এটা আগের যেতেই বলছি, যেটা সামারি যদি আমি আপনাকে বলি, যে ডোন্ট ডিলে টু স্টার্ট ইউর প্রসেস, এক্স্যাক্টলি, ডোন্ট লিভ এভরিথিং ফর লাস্ট মিনিট। এটা আগেই করতে হবে। যদি আগে হয়, এই যেটা একটু আগে বলছিলাম যে আমি যদি কোর্স শুরু হওয়ার ১ মাস আগে যদি এন্ট্রি করতে পারি, তাহলে ওই ১ মাস কিন্তু ক্যান চেঞ্জ মাই লাইফ। যেমন আমি সব কিছু মনে করেন যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, একটা ন্যাশনাল ইন্স্যুরেন্সের নাম্বার করা, সবার সাথে পরিচিত হওয়া, ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়া, একটা কাজের জন্য অ্যাপ্লিকেশন করা, এসব জিনিস কিন্তু কোর্স শুরু হওয়ার আগেই কিন্তু পসিবল। কিন্তু আমরা যাই কোর্স শুরু হওয়ার ৩ সপ্তাহ পরে, ওকে, তখন আমাদের কি হয়, আমরা ওই যে ৩ সপ্তাহ ক্লাস মিস করছি সেটাই পারি না, তারপর দৌড়াদৌড়ি করতেছি জবের জন্য। বাই দ্য টাইম দেখা গেছে এটা করতে করতে আরো ২ মাস পরেই সেমিস্টারই শেষ। আমার কোনো কিছুই নাই, আমার সেমিস্টারই শেষ, না পাইছি জব, না পারছি পড়াতে ভালো করতে, ইটস অনলি বিকজ উই আর লেট। এক্স্যাক্টলি। তাহলে আমাদের আর্লি অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে, এবং সবার নট লেটেস্ট এনরোলমেন্ট ডেট, আমরা দেখবো না যে লাস্ট এনরোলমেন্ট ডেট কবে। আমাদের টার্গেট হচ্ছে, আমার কোর্স যদি 15 সেপ্টেম্বর যদি শুরু হয়, আমার টার্গেট হচ্ছে বাই 15th of August আই ওয়ান্ট টু গো টু ইউকে। এক্স্যাক্টলি। এখন 15 আগস্ট যদি আমার যাওয়ার দিন থেকে দেখে, তাহলে কবে আমার ভিসা অ্যাপ্লিকেশন করতে হইব, কবে আমার ইউনিভার্সিটি ইন্টারভিউ পাস করতে হইব, কবে অ্যাপ্লিকেশন করতে হইব, সেটা আমাদের কাউন্সিলর বলে দেবে, এবং আপনারা সেটাই বুঝবেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে একটাই হচ্ছে যে আজকের দিনের পডকাস্টের একটা মানে এইমস কেরিয়ার একটা পডকাস্ট, যেটা নাকি অনেক গুরুত্বপূর্ণ একটা পডকাস্ট ছিল, এবং এটার আমি একটা যদি এক লাইনে সামারি বলি স্যার, সেটা হচ্ছে যে লাইক ডোন্ট ডিলে নাথিং। আপনি যদি এটা সহজ উদাহরণ দেই, আপনি যদি বাসা থেকে তাড়াহুড়া করে বের হন, দেখা যাবে যে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন। একটা টুথব্রাশও কিন্তু আপনার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার একটা মোবাইলের চার্জারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আপনি দুইটা ফেলে চলে যাচ্ছেন। তো এটা কিন্তু ইউকে একটা বিশাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে যদি আপনি অনেক তাড়াহুড়া করে মানে এখান থেকে দেশ থেকে বের হতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনেক কিছু মিসিং যাচ্ছে, অনেক কিছু ওইখানে গিয়েও পাচ্ছেন না, দেশ থেকেও পাচ্ছেন না। তো এই জিনিসগুলো আর কি এখন করা যাবে না। সো স্যার আমি একটু এড করবো, এই যে আমাদের বাংলাদেশে একটা জিনিস হচ্ছে রামাদান মান। হ্যাঁ, আমরা রামাদানে কোনো কিছু করব না, আমি আমার প্রসেস শুরু করব না, আমি ইংলিশের কোর্সে যাব না, আমি ক্লাসে যাব না, আমি রোজা রাখছি। আল্লাহ কি বলছে যে রোজা রেখা কোনো কিছু করা যাবে না? এই জায়গায় আমাদের দেশে মানে আমাদের অনেক ছেলে মেয়ে এত আনপ্রোডাক্টিভ হয় ডিউরিং মান্থ অফ রামাদান, যেখানে ডিউরিং মান্থ অফ রামাদান ইউ শুড বি মোর প্রোডাক্টিভ। কিন্তু আমরা কি করি, আমরা সেহরি খাওয়ার পর ঘুমাই, আর ইফতারের আগে ঘুম থেকে উঠি। এটার নাম রোজা না, আর এটার নাম ইবাদত না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই জায়গায় আমরা দেখছি অনেক মানে আমাদের কাউন্সিল অনেক সময় ফোন করে, যেটা এটা খুব একটা কমন ইস্যু, যেটা আমরা বলি এই তুমি অ্যাপ্লিকেশন প্রসেস করতেছো না কেন? না, স্টুডেন্ট বলছে রামাদানের পরে আসবে, ভিজিট করবে আমাদের অফিস। কেন রামাদানে কেন ভিজিট করে? রামাদান কিভাবে ভিজিট করবে? কি রামাদানে কি আমরা সব কিছু বন্ধ করে দিব?
এইটাই তো আমি স্পেশালি এটা সবাইকে বলবো যে এভরি সিঙ্গল ডে ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, যে দিনটা চলে যাবে সেদিন আবার বেক হয়ে আসবে না, তাই না? তো রামাদান আমরা ঠিক আছে, রামাদান ভালো জিনিস, আপনি আরো ইউ বিকাম মোর প্রোডাক্টিভ, তাই না? ট্রাই করেন রামাদানকে ইউটিলাইজ করে, যেমন ইসলামিক কোনো কিছু শিকার, হ্যাঁ, এট দ্য সেম টাইম কোনো কিছু স্কিল ডেভেলপ করা, লাইফ লং স্কিল, যেটা আপনাকে হেল্প করবে। আর যারা বিদেশে যারা পড়াশোনা করতে মানে যাইতে চাচ্ছে, তাদেরকে আমি বলবো যে যখন অ্যাপ্লিকেশন যখন প্রসেস করতেছেন, ভালো কথা, আপনি কিছু লাইফ লং স্কিল বিল্ড আপ করেন। অনেক জিনিস আছে, কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করার জন্য আমাদের লিঙ্কডইনে প্রচুর প্রোগ্রাম। ইউটিউব, আমরা তো শুধু টিকটক আর ইউটিউবে সারাদিন স্ক্রোল করি, কিন্তু ইউটিউব থেকে এত জিনিস শিখা যায়, আনবিলিভেবল। মানে অনেস্টলি স্পিকিং স্যার, অনেক কিছু, অনেক লাইফ লেসন পাওয়া যায়, অনেক স্কিল পাওয়া যায়। এক্স্যাক্টলি। আমরা কি করি, ইউটিউবে গিয়ে আমরা শুধু সারাদিন গান বাজাইলাম, সোশ্যাল মিডিয়াতে শুধু স্ক্রল করলাম। এটা মানে একটা জেনারেশন আমাদের একটা প্রভাব। হ্যাঁ, আমাদের একটা জেনারেশন ক্রিয়েট হইতেছে যারা স্কিলের প্রতি না, শুধু এন্টারটেইনমেন্ট, যে কত যে হাসবো সেটার প্রতি মোর অ্যাট্রাকটিভ, তাই না? এই জায়গায় টাইম ওয়েস্ট করা যাবে না। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট ঠিক আছে, মাঝে মধ্যে লাভ পান্টা এগুলো দরকার আছে, আপনার 10-15 মিনিট, হাফ অ্যান আওয়ার ওকেই, কিন্তু আপনি সারাদিন শুধু স্ক্রলিং করতেছেন একটার পর আটটা, ওয়েস্ট অফ টাইম। উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। আমি কতক্ষণ টাইম আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, এই জায়গায় আমি এই টাইমটা সোশ্যাল মিডিয়াতে এন্টারটেনমেন্ট রিলেটেড জিনিস না দেখে আমি যদি নিজেকে বিজি রাখি একটা কোর্স করার জন্য, যেমন এখানে আপনি ফর এক্সাম্পল আপনি মনে করেন গুগল এড কিভাবে রান করতে হয়, কিভাবে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হয়, কিভাবে গ্রাফিক্সে কাজ করতে হয়, হ্যাঁ, অনেক জিনিস শিখার আছে, তাই না? আপনি যেটাই চাইবেন এভরিথিং আপনি ইউটিউবে দেখে দেখে আপনি শিখতে পারবেন। তো আমরা এগুলো যদি করি, আমাদের টাইমগুলো যদি ইউটিলাইজ করি ওই জায়গায় ইউটিউবে শিখার জন্য, নট জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস, এটা আমাদের জন্য বেস্ট। এবং আমি সবাইকে বলবো যে কোনো না কোনো স্কিল বিল্ড আপ করে যাওয়া। শুধু যে বেশিরভাগ স্টুডেন্ট যারা প্রবলেম ফেস করে হচ্ছে যাওয়ার পরে কোনো স্কিল নাই, না কোনো এক্সপিরিয়েন্স আছে। যেমন আপনি এখন রেস্টুরেন্টে কাজ করবেন, আপনার তো কোনো রেস্টুরেন্টে কাজের তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, তাই না? আপনি একটা সুপার মার্কেটে কাজ করবেন, আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই না? আপনি যখন সুপার মার্কেটে যান আমাদের এখানে, আপনি মনে করেন আপনি স্বপ্নতে মনে করেন শপিং করতে গেছেন, আমরা সবসময় চিন্তা করি কি আমাকে কি সার্ভিস দিচ্ছে। আমরা কখনোই চিন্তা করি না যে আমি যে গেছি আমাকে যে সার্ভিস এটা কি কতটুকু স্ট্যান্ডার্ড, আমি যদি ওই জায়গায় হইতাম কিভাবে ভালোভাবে দিতাম। তাই না? আপনি ব্যাংকে গেছেন, গিয়ে আপনি বলছেন টাকা উঠাবেন ব্যাংকে, আপনি ম্যানেজারের সাথে বা কারোর সাথে কথা বলতেছেন, ম্যানেজার কি সার্ভিস দিচ্ছে আপনি মনে করেন স্যাটিসফাইড না, তাই না? আপনি চিন্তা করেন আমি ওই জায়গায় যদি থাকতাম তাহলে আমি কিভাবে সার্ভিস দিতাম। ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, রিফ্লেকশন যেটা, এটা হ্যাঁ, তাই না? তো এইটা মাথায় রাখতে হবে সবসময় যে আমি অন্যরা কি করতেছে, ওই যে লোকটা এখানে কথা বলতেছে কিভাবে কথা বলতেছে, আমি এখান থেকে কোনো কিছু শিখতে পারি কিনা। এই যে আমার ভাই ইউনিভার্সিটি পড়ছে, সারাদিন পড়তেছে, ও মানে 8 ঘন্টা পড়তেছে রুটিন করে, আমি কেন 2 ঘন্টা পড়তেছি, আমি কেন পড়তেছি না 8 ঘন্টা। এই যে জিনিসটা আমাদের ক্ষেত্রে মানে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে মিসিং। আমরা মানে রং জিনিসের প্রতি মানে পিছনে ঘুরতেছি, রাইট জিনিস রাইখা। আর আমাদের এই মুহূর্তে যে যুগ আমরা পার করতেছি, যে ইটস আনবিলিভেবল, সব কিছু অনলাইনে আছে, এভরিথিং। এই যে আপনার যারা আমার কথা শুনতেছেন অ্যাবাউট স্টাডিং, আপনি অনেক ভিডিও পাবেন, রং ইনফরমেশনও কিন্তু আছে অনেক জায়গায়, তাই না? তো আমাদের এক্ষেত্রে খুবই কেয়ারফুল। যেমন অনেক সময় দেখি যে এই যে সোশ্যাল মিডিয়াতে এআই দিয়ে এখন যেটা হইতেছে, তাই না? মানে কি বলবো, আমার চেহারা দিয়ে বানিয়ে ফেলতে পারে, মানে অনেক কিছু আপনার শেয়ার হইতেছে। আমরা কি করি, আবার বুঝে না বুঝে ওটা আবার শেয়ার দিয়ে দিই। আমরা শেয়ার দিয়ে কিন্তু আবার ক্ষতি করতেছি, তাই না? কারণ এটা কিন্তু কারেক্ট না। তো এগুলো আমাদের যে এখনকার যে জেনারেশন, আমাদের বুঝতে হবে কোনটা এআই দিয়ে বানানো, কোনটা রিয়েল, বিফোর উই শেয়ার, বিফোর উই মেক এনি কমেন্ট। এটা আমাদের এই যেটা বলছিলাম আমরা আগে যে বাংলাদেশ ব্যান হয়ে গেছে সেটা, তাই না? যেভাবে এটা বাংলাদেশে যেভাবে ছড়াইছে, এখন মনে হইতেছে ইউকে তো মনে হয় কোনো স্টুডেন্ট যাবে না, কিন্তু আমরা তো 200-300 স্টুডেন্ট পাঠাইতেছি এই জানুয়ারি ইনটেকে, তাই না? তো যাবে না, কে বলতেছে যাবে না? ওইটা হচ্ছে ফলস নিউজ, ইয়েলো মিডিয়া যেটাকে বলা হয়। তো এটা উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট মিডিয়া as well. Thank you so much sir, thank you so much for these amazing answers. আপনার মাধ্যমে আসলে আজকে আমাদের এইমস এর পডকাস্টটা শুরু হলো। I truly am really honored for 2 things actually. First of all is that আমি নিজে যে এই প্রোগ্রামটা ইনিশিয়েট করে দিছি বা ইনিশিয়েট আমার মাধ্যমে হয়েছে, এটার জন্য আমি মারাত্মক লেভেলের গর্ববোধ করতেছি। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনার একটা ইন্টারভিউ নিতে পেরে আমার নিজের অনেক গর্ববোধ লাগতেছে। স্যার, থ্যাংক ইউ সো মাচ। Thank you for having me here. Thank you sir, and I wish all the best for this future all podcast that will be taking place in future. Thank you sir, thank you so much. আমাদের জন্য দোয়া করবেন স্যার। আর হচ্ছে যে বেশ কিছু বলবো না আর। Thank you so much for watching this podcast and hope to see you in the next podcast as well. Assalamu alaikum.